দুপুরবেলা প্রায় 2:30টার সময় মা ঘরে শুতে এলেন। আমি বললাম, ঘুমোবে নাকি? হ্যাঁ, একটু জিরিয়ে নিই। তোমার খাওয়া দাওয়া কখন শেষ হলো? খাটে বিছানা মাদুরের ওপর শুয়ে পড়ে মা বললেন, এই প্রায় আধ ঘন্টা আগে। আজ একটু তাড়াতাড়ি খেয়েছো তাহলে? বিনা বালিশে শুয়ে পড়লে যে? বালিশটার তুলো বেরিয়ে গেছে। আমার বালিশটা এনে দিই? কেন? এই তো তোশকে মাথা দিয়ে শুয়েছি বলে মাথা তুলে ভাঁজ করা তোশকের ওপর রাখলেন। দক্ষিণের ঘরে আজ যে কোনো সারা শব্দ পাচ্ছি না। ওরা ঘুমিয়েছে সব। একটু হেসে বললাম, তাই আমি ভাবছিলাম। কি ভাবছিলে হেম? ভাবছিলাম বৃষ্টি পেয়ে বেশ আরামে ঘুমোচ্ছে। মার আজ আর কথাবার্তা বলবার লোক নেই। একটা বাংলা গল্পের বই দিতে পারো হেম? নেই কিছু। তাহলে ঘুমোনো যাক। আমি ভাবছি 2-4 দিনের মধ্যে কলকাতায় যাব। তা গেলেই পারো। টাকা জোগাড় করেছেন বাবা, কিন্তু গিয়ে কি করব সে বুঝে উঠতে পারি না। এই 6-7 বছর যত চেষ্টা করেছি তাতে মানুষ লাট সাহেব হয়ে যায়। আমি হয়ে গেছি পোড়া কাঠ। এখন কলকাতায় মানে একটা থাইসিস টাইসিস কিছু তৈরি করে বাড়ি ফিরে আসা। মা চুপ করেছিলেন। যদি যক্ষ্মা নিয়ে আসি তাহলে তোমরা কি করবে? উঠোনের এক কোণে একটা আটচালা তুলে দেবেন তোমার বাবা, সেইখানে তোমার বউকে নিয়ে থাকবে। যক্ষ্মা হলে? হ্যাঁ, আমরা জোগাড় ওষুধপত্র আর বৌমার কাছ থেকে দিনরাত সেবা পাবে না, সেটুকু ভরসাও তার কাছ থেকে নেই। সেবা বরং তুমিই করবে। না, কলকাতায় আজকাল বড্ড যক্ষ্মা হচ্ছে। আমার যদি হয় তাতে আশ্চর্য হবার কিছু নেই। মা চুপ করেছিলেন। বয়স বেড়ে গেছে, চাকরি নেই, শরীরের ধাত চিরকালই খারাপ। টিকটিক করে মনটা ছিল, সেও গেছে যেন ছিঁড়ে টুকরো হয়ে। তারপর দিনরাত কলকাতার পথে পথে ঘোরা, শ্রাবণ ভাদ্রের বৃষ্টি রোদ, মেসের যাচ্ছে তাই খাওয়া। এ বয়সে এরকম মনমরা হৃদয় নিয়ে দেখি রোজই অল্প অল্প জ্বর হচ্ছে। মা বললেন, মেসে কি খেতে দেয়? তা তো তুমি জানোই, আমাদের বাড়ির চেয়েও খারাপ। আমরা অন্তত ভাত ডাল পাই আর খানিকটা দুধ। ওখানে দুধ দেয় না ভাতের সঙ্গে। দুধ খেতে হলে পয়সা দিয়ে কিনে খেতে হয়। অল্প অল্প জ্বর হয় নাকি তোমার? না, তবে মাঝে মাঝে মনে হয় যেন শরীর গরম হয়েছে, কেমন অরুচি হয়, কিছু ভালো লাগে না। একটা থার্মোমিটার থাকলে দেখা যেত কীরকম টেম্পারেচার হয়। একটা চার্ট তৈরি করতে পারতাম। জ্বর জ্বর বোধ করলে কি করো তখন? বিছানায় শুয়ে থাকি আর ভাবি, ভগবান আর যাই হোক টিভির বীজ শরীরের থেকে না বেরোয়। একটা থার্মোমিটার কিনলে পারো। কিনবো কিনবো করে আর হয়ে ওঠে না। ডাক্তার দেখালেই পারো। মাথা নেড়ে বললাম, হয়তো বলে দেবে স্পুটামের মধ্যে যক্ষ্মার বীজ। তখন কি উপায়? তা বলবে কেন? যক্ষ্মা তোমার হয়নি, কেনই বা হবে? তোমার বাবা তো 70 বছরের পরমায়ু নিয়ে বেঁচে আছেন। আমিও তো জল ঝড়ে ভিজি, কিচ্ছু হয় না। আমার মনে হয় ডাক্তার দেখিয়ে খানিকটা কুইনিন খেলে ঠিক হয়, কিংবা একটা মিক্সচার। এবার গিয়ে স্পুটাম পরীক্ষা করব ভাবছি। মা চুপ করেছিলেন। রক্তও পরীক্ষা করাবো। মিছিমিছি টাকা খরচ করবি কেন? তোর মেজ কাকার সঙ্গে অনেক ভালো ডাক্তারের জানাশোনা আছে, বিনি পয়সায় করিয়ে দেবে। কি দরকার, কতই বা নেবে? আচ্ছা, আমি না হয় সুরেশবাবুকে বলবো আজ, তিনি খুব খুশি হয়েই রাজি হবেন। না থাক, বলতে যেও না। সংকোচ করছিস কেন হেম? আমি তো খুব নিঃসংকোচে বলতে পারি। একটু চুপ থেকে বললেন, অন্তত আজ তুমি বলতে যেও না। 2-3টে দিন ভেবে দেখি। বেশ, এখানে তুমি তো কদিন আছো। আছি। উনিও আছেন কদিন। একটু চুপ থেকে বললেন, দেখাতে হলে এখানকার অবিনাশবাবুকেও তো দেখাতে পারি। মথুরবাবু আছেন। 3 মাস এখানেই থেকে একটু ভালোই বোধ করছি। হজমের গোলমাল তেমন হয় না, রাতেও ঘুম হয়। সুরেশবাবুও বললেন বেশ ঘুম হচ্ছে তার। পেটের গোলমাল হয় মেজ কাকার? না, তাও হয় না।
খান তো মন্দ না, তবে কলকাতায় যে ঢের কম খান। কী সব ওষুধও পান বোধ করি করেন খাবার পর। কয়েকদিন থেকে সোডা ওয়াটার আনছেন। একটু চুপ থেকে বললাম, সোডা ওয়াটার কি শুধুই খান? মা নিস্তব্ধ ছিলেন। জিজ্ঞেস করলাম না আর। সোডার দামটা যেন তোমার বাবা দিয়ে দেন। বাকিতে আনাচ্ছেন বুঝি? হ্যাঁ। খানিকক্ষণ চুপ থেকে বললেন, মেসে গিয়ে প্রথম দিকটা বড্ড খারাপ লাগে জানো মা। গিয়ে পৌঁছেই একেবারে দুপুরবেলা মানুষজন নেই, এমন খাঁ খাঁ করতে থাকে, খুকির জন্য বড্ড কষ্ট লাগে। মা চুপ করেছিলেন। তোমার কথা মনে হয়, বাবার কথা মনে হয়, অবাক হয়ে ভাবি তোমাদের সঙ্গে কোনো দিন দেখা হবে কি না। নিচে নেমে দেখি চৌবাচ্চা শূন্য। খানিকটা ঠান্ডা ভাত, পুঁয়ের চচ্চড়ি আর ট্যাংরা মাছের ঝোল দিয়ে খেয়ে ওপরে চলে এসে পথের ধুলো কালি মাখা বিছানাটা পাতি। একটু ঘুমোতে চেষ্টা করি, কিন্তু সাধ্য নেই, ছটফট করে উঠে বসতে হয়। বিছানায় উঠে বসে ফুটপাতের ওপাশে মস্ত তেতলা বাড়িটার দিকে তাকিয়ে থাকি। দেখি আকাশ প্রদীপ দেওয়া শিকের ওপর একটা চিল বসে আছে, কতকগুলো পায়রা। ছাদে তারের ওপর চওড়া লাল পাড়ের, কস্তা কালো পাড়ের কতকগুলো শাড়ি শুকোচ্ছে। এক ঝলক শান্ত নিরিবিলি ঘনকন্যার গন্ধ আসে, এমন লাগে। চেয়ে দেখি একজন বর্ষবয়সী মহিলা ভিজে চুলে, সিঁদুর মাথায়, লুচি ভাজবার ঝাঁঝরি হাতে নিয়ে চলে যাচ্ছে, কিংবা একজন তরুণী স্নান খাওয়ার পর পান চিবোতে চিবোতে। মেসের ঘরে চুপচাপ বসে থাকতে পারি না আমি আর। চাকরটাকে 2 পয়সা বকশিস দিই, বলি রাস্তার কলে 1 বালতি জল তুলে আনতে। তাই দিয়ে স্নান করে পথে বেরিয়ে পড়ি। কোথায় যাও? দুপুরবেলা কোথায় আর যাব? সম্ভাব্য সমস্ত জায়গায় 7 বছর ধরে গিয়ে দেখে এসেছি। YMSCতে গিয়ে কাগজ পড়ি খানেক, রেইনট্রি গাছের নিচে গোলদিঘির বেঞ্চিতে গিয়ে বসি, আকাশ মেঘ দিঘির জল চারপাশের ফুলের কেয়ারি ও দেবদারু ডালপালার দিকে তাকাই। মনে হয় পৃথিবীটা তো সুন্দর ছিল, মানব জীবনের সম্ভাবনাও ছিল চমৎকার। এত সহজে বসে উপলব্ধির উপভোগ করছি, এ তো ঢের। কিন্তু পরক্ষণেই নিজেকে মাছির মতো মনে হবে। অন্ধকারের মধ্যে একটা অন্ধ গুবরে পোকার যতখানি নিস্তার, তার চেয়ে একটুও বেশি পথরেখা দেখবার উপায় থাকবে না। কয়েক মিনিট বসে থাকতে থাকতে জীবনটা কেমন ছটফট করে ওঠে। আবার বেঞ্চির থেকে উঠে গিয়ে ফুটপাতে দাঁড়াই। রাস্তা পেরোতে গিয়ে দেখি একটা বাস আর একটু হলেই আমাকে গিলে ফেলছিল আর কি। কলকাতার পথে খুব সাবধানে চলতে হয় বাবা। হ্যাঁ, সাবধানেই বরাবরই চলি, তবে মাঝে মাঝে মনটা কেমন অন্যমনস্ক হয়ে থাকে। বাসের ধাক্কা খেলে তো আর রক্ষা নেই। অবশ্যই সম্ভাবনাটা খুব কম। ফুটপাত দিয়ে চলো। একটু চুপ থেকে বললাম, তারপর চায়ের দোকানে গিয়ে বসি। দুপুরবেলাও চা পাওয়া যায়? 24 ঘন্টা। কিন্তু দুপুরবেলা চা খেতে ইচ্ছে হয় তোমার? ওখানে থাকতে তো মাসের মধ্যে 2-4 দিন যাই। একটু হেসে বললাম, তুমি আছো, বাবা আছেন, খুকি আছে, তার মা আছে, চারদিকে আমার কল্যাণের মতো রয়েছে তোমরা। একথা ভাবতে গিয়ে মন তৃপ্তি হয়ে থাকে। মনকে প্রবোধ দেওয়ার জন্য কোনো অনাবশ্যক কথা বা ঘুষের দরকার হয় না এখানে। কিন্তু কলকাতায় মনটাকে স্থির করবার জন্য এমনই সব ছোটোখাটো ঘুষের দরকার হয়ে পড়ে। চায়ের দোকানে অনেকক্ষণ চুপচাপ বসে থাকি। দুপুরবেলা আরও অনেকে চা খায়। খায় তো। ক্রমাগত মানুষ এসে খেয়ে যাচ্ছে। কটা অবধি? সে প্রায় রাত 12টা। সেই এক পেয়ালাই হয়তো পরপর 25 জন খেলো। প্রায় সেরকমই হয়, তবে পেয়ালা ধুয়ে নেয়। ধুয়ে নিলে তো আমার খেতে প্রবৃত্তি হয় না। কেমন করেই বা ধোয়? দায় সারা গোছের নিশ্চয়ই। তাছাড়া আর কি। ছি, খেতে ঘৃণা করে না তোমার? 1 কাপ চা সামনে রেখে ভাবি, কলকাতায় এসে এবার প্রবঞ্চিত হয়ে ফিরে যাব না। জীবন এবার পুরস্কার পাবে।
মনে ধীরে ধীরে আরও উৎসাহের সঞ্চার হয়, খানিকটা বল পাই। মনে হয় নানা রকম ছক কাটি, কী করব না করব, গতিবিধি ঠিক করি। চায়ের দোকানে অনেকক্ষণ বসে থাকি, কিন্তু পথে নেবেই কীরকম শূন্যতা। কোনো উপায় দেখি না যেন। চারদিক সাজানো গোছানো দালান, দোকান, সাইনবোর্ড প্রতিষ্ঠিত জীবনের পরিচয় দেয়। ট্রামে বাসে মানুষের দল তাদের জীবনের সংকল্প ও কষ্টের কথা প্রচার করে চলে। বড় বড় অফিস, আদালত, কলেজ, স্কুল, ইনস্টিটিউশনগুলো জীবনের ব্যস্ত মহাশক্ত মৌমাছির নির্বিবাদ নিরাপরাধ গুঞ্জন অপরূপ। গ্রামোফোনের দোকান থেকে গান ও টাকার ঝনঝনানি জড়িয়ে মিশিয়ে কানে এসে লাগে। বুঝতে পারি না জীবনের প্রয়োজনে কোনো আওয়াজটা রূপ ও সফলতা বেশি। এগিয়ে যায়। রেডিও তার কাজ করে চলেছে, কাগজওয়ালা সব কাগজ বিক্রি করে ফেলেছে। এখন নাগরায় পায়ে দিয়ে বাড়ি চলে গেলে পারে, কিংবা সাইকেল চলে আরও এক গাদা কাগজ নিয়ে আসবে। পানওয়ালির ভিজে চুল, সিথায় সিঁদুর, অফিসের বাবুদের পান জোগাতে গিয়ে হাঁপিয়ে উঠছে সে। বইয়ের দোকানে বিস্তর ভিড় হয় তো। কলেজের সেশন আবার শুরু হলো। হু হু করে নোট কাটছে। কাটা কাপড়ের দোকানে মৌতাদ লেগে গেছে, হয় তা সেলের বিজ্ঞাপন। থিয়েটারের 3টের সময় থেকেই ম্যাটিনি আরম্ভ হবে। একটা হ্যান্ডবিল হাতে এসে পড়ে। একটা নতুন ব্র্যান্ডের সিগারেটের বড় পোস্টার নিয়ে গাধার টুপি ও সঙের পোশাক হেঁটে সারি সারি কতকগুলো লোক নিঃশব্দে হেঁটে যায়। বালিগঞ্জের দিক থেকে একটা প্রসন্ন প্রদীপ্ত পরিবার অসংখ্য সুটকেস, ট্রাঙ্ক ইত্যাদি নিয়ে শিয়ালদার দিকে ছুটছে, হয়তো দার্জিলিং যাবে। খানিকটা বৃষ্টি হয়ে গেল। একটা শেড খুঁজে বার করতে ঢের ভিজে গেলাম। ভিজে ফুটপাতে হাঁটতে হাঁটতে একজন রোগীর ছিটানো থুতু আরেকটু হলেই গায়ে লাগছিল। একটা দোকানের মস্ত বড় পাপোশ আমার মুখের সামনে ঝেড়ে নিল। একটা মহিষের লেজের বাড়ি খেলাম। বেলিং ঘেরা এক বারান্দায় এক অনিন্দ সুন্দর খুকি দাঁড়িয়ে আছে। সেই একটা অনিন্দ সুন্দর খুকির মুখ অনেকক্ষণ মনকে আকর্ষণ করে রাখে। নিরর্থক একটা বেটনের গুঁতো খেলাম। দেখি বড় রাস্তার মোড়ে একটা উত্তেজিত ভিড়ের কাছে এসে পড়েছি। এগিয়ে চলি। কয়েকটা কাক দেবদারু গাছের ভিজে শাখার দিকে উড়ে গেল। খোপড়ির মতো স্টলে বসে লুঙ্গিওয়ালা মুসলমান ছোকরা নিদারুণভাবে শালপাতা কেটে চলেছে, বিড়ি তৈরি করবে। এক একদিন রেসের মাঠে যেতে ইচ্ছা করে, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। আর মাঠটা কোথায় তাও ঠিক জানি না। 3000 টোটে এমন 40-50 টাকা পেয়েছে এক একদিন খবরের কাগজগুলো দেখতে পাই। অবাক হয়ে ভাবি 2-3 মাসের টিউশনের টাকা 5 মিনিটেই পেয়ে গেল। উৎসাহ উত্তেজনার কলরবের ভিতর প্রলুব্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি খানিকক্ষণ, কিন্তু স্থির হয়ে নিজের স্বতন্ত্র জগতের অস্তিত্ব স্বীকার করে নিতে হয়। তা না হলে বাঁচতেও পারবো না যে। মা অবশ্য রেসকোর্স, রেস বা টোটের কোনো মানেও জানেন না। লটারির টিকিট কলকাতায় গিয়ে ইদানিং কিনছি। 1 টাকায় 4খানা পাওয়া যায়। 8 আনার কিনি। টিকিট কিনলে কি পাওয়া যায়? কপালে যদি থাকে 8-10 হাজার টাকাও জুটতে পারে 8 আনার টিকিটে। হ্যাঁ, 1খানা 4 আনার টিকিটেও। তাই নাকি? তাহলে সে তো বড় সৌভাগ্যের কথা। কিন্তু কয়েকবার কিনে কিনে দেখেছি, শুধু টিকিটের পয়সাটাই যায়। এখন বিশ্বাস হারিয়ে গেছে, কিনবো না আর। আরও 2-3 বার কিনলে পারো। মাঝে মাঝে মনে হয় 2-1 মারোয়ারি পকেট কেটে নিতে পারি। এমন কথাও মনে হয় তোমার? হ্যাঁ, অত্যন্ত অবসাদ নিরাশার মুহূর্তে কিছুক্ষণের জন্য মনে হয় বই কি কোনো বড় লোকের বাড়ি, ব্যাংক বা মারোয়ারির টাকার ওপর লোভ জন্মায়। তাদের তো অনেক আছে, অত অতিশয্যের দরকার কি? হৃদয়ে মনের স্থূলতা ও পাশবিকতায় অর্থ জমিয়ে অর্থ খরচ করেই বা কী লাভ তাদের? আমাকে কিছু দিক। মানুষের ক্ষমা ও দাক্ষিণ্য বিধাতার হৃদয়হীনতাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাক। দেশে ফিরে যাই, দুমুঠো খেয়ে বাঁচি, কবিতা লিখি, শার্ট তৈরি করি। হাসতে লাগলাম। কিন্তু এভাবে শিগগিরই কেটে যায় আমার। দারিদ্র্যের সংগ্রামের ভেতর অজস্র নিপীড়িত আত্মা ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে দেখি। চেয়ে দেখি
কুষ্ঠরোগী জীর্ণশীর্ণ কাঠের ঠেলা গাড়িতে বসে আছে তার। ভিজে ফুটপাতের ওপর একপাশে কাদা জলের মধ্যে আপাদমস্তক কাপড়ে মুড়ে একটা নারী পড়ে রয়েছে। দেবদারু গাছের ছায়ায় নয়, মেঘের সোনায় নয়, কিন্তু এই পথে ঘাটে রাস্তায় পৃথিবীর আদি অসীম স্থির রূপ আবিষ্কার করি আমি। নিজের জীবনের বেদনাকে মুকুটের মতো মনে হয়। বাদলের বাতাসে আবছায় জনমানব, ট্রাম, বাস, গাছের পাতাপল্লব, পাকপাকালির কলরবে এক একটা সন্ধ্যা বড় চমৎকার কেটে যায় আমার। কিন্তু তবুও আমার আত্মহত্যা করতে ইচ্ছে করে। কার? তোমার? কেন? চৌকাঠের সঙ্গে দড়ি ঝুলিয়ে কিংবা বিষ খেলে যে মরণ, সেরকম মৃত্যু নয়। আউটরাম ঘাটে বেড়াতে গিয়ে সন্ধ্যার সোনালি মেঘের ভেতর অদৃশ্য হয়ে যেতে ইচ্ছে করে। মনে হয় আর পৃথিবীতে ফিরে না আসি। ও এইরকম? কিন্তু এ তো কোনো সম্ভবপর কিছু কথা নয়। আউটরাম ঘাট কোথায়? গঙ্গার একটা ঘাট। কোন দিকে বলো তো? তুমি দেখোনি? ঢের জাহাজ দেখা যায় বুঝি সেখান থেকে? তা যায়। রেঙ্গুনে যে জাহাজগুলো যায় তা দেখেছ? দেখেছি। আমি একবার দেখেছিলাম। সে কত বড় জাহাজ মানুষ বানায় কী করে? গৈরিক পরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেলে কেমন হয় মা? কেন? সন্ন্যাসী হবার ইচ্ছে কেন? কিংবা খুন করে জেলে গেলে? স্ত্রী সন্তান আছে, মিছিমিছি জেলে গিয়ে কী লাভ? জেলের বাইরে থেকেই বা কী করতে পারি? বাইরে থেকে চেষ্টা তো করতে পারবে। মাথা নেড়ে বললাম, হৃদয়ে যদি বিশ্বাস থাকতো তাহলে অনেক আগেই জেলে চলে যেতাম। কিসে বিশ্বাস? যে বিশ্বাসে মানুষ জেলে যায়। সংসার ছেড়ে উদাসীন হয়ে ঘুরে বেড়াতেও ঢের বিশ্বাস লাগে, তাও নেই। তোমার রকম সকম দেখে মনে হয় সংসারেও কোনো বিশ্বাস নেই তোমার। তা বরং খানিকটা আছে। কই, কোনো নজির তো পাই না। দেখো না, বিয়ে করেছি। আজকালকার দিনে কোনো বিষয়াসক্ত লোকও বিয়ে করতে চায় না, কিন্তু আমার সংসারাসক্তি তার চেয়েও যে কত গভীর। কল্যাণীকে এখানে এনে যে ক্ষয় করছি, তাই কি তার প্রমাণ নয়? এত তো বোঝো, তবু অকর্মণ্য থাকো কেন? তারপর দেখো, একটা সন্তানেরও জন্ম দিয়েছি। পৃথিবীতে এসে সংসারকে পুজো করবার লোলুপতাই তো অত্যন্ত বীভৎসভাবে দেখালাম। এখন তোকে শ্রদ্ধার সঙ্গে পূজা করো। চেষ্টা করছি, অন্তত সন্তান সৃষ্টি করব না আর। বেশ, তা না করাই ভালো, কোনো কালেও যেন না হয় আর। শাস্তি চেয়েছিলাম জীবনের সেবায়েত, সেজে বসেছি সেবা দাসী। উপভোগ নেই, অন্ধতা ও বেদনার ভোগ্য হয়ে বেড়াচ্ছি। যাও, কলকাতায় গিয়ে একটা টিউশন জোগাড় করে নাও। এ দুর্যোগ আস্তে আস্তে ঘুচিয়ে ফেলো। বাবা বলছিলেন চেতলা কিংবা উল্টোডিঙিতে টিউশন পেলে না নেওয়াই ভালো। মা ভ্রুকুটি করে বললেন, কেন নেবে না? হ্যাঁ, এই বৃষ্টি বাদলা অনেকটা পথ হাঁটাহাঁটি করতে হয়, মেস থেকে প্রায় 2-3 মাইল দূরে। সেই জন্য তোমার বাবার কষ্ট বুঝি। তুমি কি মনে করো পৃথিবীতে তুমি একাই এরকম কষ্ট করো? পৃথিবীতে বাপ মায়ের সন্তান তুমি কি শুধু একা? কত কৃতি ম্যাথরের মতো কাজ করছে, তাদের বাপ নেই। কত ছেলে দেশ ভুঁই 3 দিনের পথের পিছনে ফেলে গঞ্জে গঞ্জে কয়লার কাজ করে দিন কাটিয়ে দিচ্ছে, তারা বাপ মায়ের সন্তান না? বাবাকে বলো না মা, কিন্তু তোমাকে বলছি, চেতলায় হোক বা ঢাকুরিয়ায় হোক, 10 টাকার টিউশন পেলেও আমি নেব। একটু চুপ থেকে মা বললেন, মেসের থেকে চেতলা কত দূরে? 1 মাইল 4। আর ঢাকুরিয়া? সেও ওই রকম। হেঁটে যাবে? কেন, ট্রামে গেলে হয় না? ধরো যদি 10 টাকা দিতে চায়, তাহলে ট্রামে গেলে আর কি থাকে? খানিকক্ষণ চুপ থেকে বললেন, সকালবেলা যেও। মাথা নেড়ে বললাম, তাই যাব, কিন্তু ভয়। পৌঁছতে পৌঁছতে ছেলের স্কুলের বেলা হয়ে যায় যদি। তাই তো, তাহলে সন্ধ্যার পর যাবে। তাই তারা যেতে বলবে মা। কলকাতার ভেতরে টিউশন পাও না? পেলে নেব। মা আমার মাথার দিকে হাত বাড়িয়ে বললেন, আমি আশীর্বাদ করি তাই যেন পাও। একটু চিন্তিত হয়ে বললেন,
কিন্তু বাইরে যদি পাও। একটু নিস্তব থেকে বললেন, তাহলে একটা ছাতা কিনে নিও। ঘাড় নেড়ে বললাম, আচ্ছা। জননীর মুখ প্রসন্ন হয়ে উঠল। বললাম, বাতাসা আছে মা? কেন? একটু চিবোতাম। রাতে ভাতের সঙ্গে খেও। একটু চুপ থেকে বললাম, মিসকাকার জন্য আজ লুচি ভাজবে না? হ্যাঁ, আমাকে একখানা দেবে? শুনে 10খানা ভাজি শুধু, আজ না হয় 11খানা ভাজলে। কই, তোমার বাবা তো এরকম বলেন না। লুচির জন্য বেগুন ভাজো বুঝি? হ্যাঁ, বেগুন ভাজি, ডিম ভাজি। মায়ের হৃদয়। একখানা লুচি নিয়ে আসবেন নিশ্চয়ই আমার জন্য। বিকেলবেলা ভাবছিলাম লুচিটা পেলে খুকিকে ছিঁড়ে দেব খানিকটা, বাকিটা দেব কল্যাণীকে। তারা আমাকে রাজা মনে করবে নিশ্চয়ই। কিন্তু সন্ধ্যা উতরে রাত হয়ে গেল, তবুও কেউ এলো না। জল ধরে গেছে। সন্ধ্যার সময় বিরাজ এসে হাজির হলো। ছেঁড়া জুতো পায়ে, মাথায় অজস্র বেয়াদব চুল আইনস্টাইনের মতো, -10 নম্বরের চশমা, উৎক্ষিপ্ত দাঁড়কাকের ডানার মতো বিরাট কোঁপ, ছেঁড়া ঢলঢলে নোংরা জামা, যেখানে সেখানে কালির চ্যাপসা, বুকে নকল সোনার বোতাম। জমকালো জীবনের কাজ অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। এখন জোর করে বেচারিকে আটকে রাখা শুধু। মস্ত বড় সাদা ন্যাকড়া তালিওয়ালা ছাতাটা কয়েকবার ঝেড়ে লম্বা চওড়া দোহারা শরীর নিয়ে দরজার কাছে এসে দাঁড়ালো। এসো বিরাজ, বাজকাই গলায় চিৎকার করে বলল। যা চেপে জল এলো, তোমার এখানেই আস্তানা নিলাম। কি করছো? সন্ধ্যার সময় বসে বসে বেরোও না? না, জলের ভেতর আজ আর বেরোলাম না। অনেকদিন তোমার সঙ্গে দেখা নেই। কতদিন হবে হে? প্রায় বছর 3। সেসব মনে আছে কার? হ্যাঁ, বসে বসে হিসেব কিতেব করি আর কি। তোমাদের বাড়িটা পথের ধারে পড়লো, ঝড় জল খেয়াল হলো, চলে এলাম। বসো। একটা চেয়ার এগিয়ে দিলাম। চেয়ার তোমার যা দেখছি তো লোহার না কাঠের না কাঁঠালের? ঠাকুরদাদা কিনে দিয়ে গিয়েছিলেন বুঝি? বসলে ভাঙবে না তো? ভাঙলে না হয় আর একখানা চেয়ার দেব। চেয়ারের দাগচিহ্ন খুব আছে দেখি। চশমা খুলে হো করে হাসতে লাগলো। আজকাল প্র্যাকটিস করছো? হ্যাঁ, এখানকার বাড়ি চলছে কেমন? আরে লগি গুতিয়ে চলেছি। শুনলাম ওকালতিতে সুবিধা হচ্ছে না কারো আজকাল? কেন হবে না? যারা ইডিয়েট তাদের হয় না। তুমি তাহলে বেশ পাচ্ছ। একটু হুমকি দিয়ে বলল, ব্যবসা কি চাকরি নাকি যে বাঁতারা থাকবে? আজ নয় মাসে 15 টাকাও না পেলাম, কিন্তু তাই বলে কাল 1500 টাকা পেতে বাধা কোথায়? তা নেই অবশ্যই। এই তো সাব ডিভিশনে প্র্যাকটিস করছি, এরপর সদরে যাব। কেস নিয়ে? কেস নিয়ে কেন? সেখানে গিয়ে বসবো, হিয়ার করব, সরকারি উকিলকে ইঁদুরের গর্তে পাঠিয়ে তবে ছাড়ব। হা করে হেসে উঠল আবার। বিরাজ অবশ্যই মেধাবী ছাত্র ছিল, কিন্তু এখন তার পাতলুম বোতাম ও জামার দিকে তাকিয়ে বোধ হয় মেধার পুরস্কার সে বিশেষ কিছু পাচ্ছে না। শিগগিরই বসছো তাহলে গিয়ে সদরে। কালও যেতে পারি, 3 বছর পরেও। চুপ করেছিলাম। সদর থেকে হাইকোর্টে যাবে? হাইকোর্টে যাব নিশ্চয়ই। বুড়ো আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে এইসব ডিস্ট্রিক্ট জজদের ঘাড়ে চেপে চেপে বেড়াবো। কী করে? 15 বছরের মধ্যে উইগ মাথায় দিয়ে গিয়ে বসবো, টাই ঝুলিয়ে, কাল গাউন পরে হাইকোর্টে। হাইকোর্টে ব্যাক করাবার কেউ আছে তোমার? ব্যাক? স্যার রাসবিহারির কে ছিল? ঘাড়ের ওপর একটা হেড পিস পিয়েছি কিসের জন্য? খুকি বিছানায় ঘুমিয়েছিল। বিরাজের বক্তৃতার গরমে চিৎকার দিয়ে কেঁদে উঠল। বিরাজ খানিকটা অপ্রস্তুত হয়ে বলল, এটা বুঝি তোমার মেয়ে? আমি বললাম, বসো বিরাজ, ওকে ওর ঠাকুমার কাছে দিয়ে আসি। রান্নাঘরে খুকিকে রেখে দিয়ে এসে দেখি বিরাজ চশমা জোড়া কপালে আটকে বাংলা খবরের কাগজটা নিয়ে বসেছে। আমাকে দেখেই চোখ কপালে তুলে বলল, এইসব সাব ব্যাংক পড়ো নাকি তুমি? কাগজটা আজ রেখেছিলাম। কেন, কি লিখেছে? বিরাজ কাগজটা একেবারে চোখের কাছে তুলে নিয়ে বলল, লিখেছে রালোয়া তহসিল। সে কোথায়? তারিখ দিয়েছে গোয়ালিয়র থেকে। ও,
রালোয়া তহসিলের মুসানে গ্রামের একপাল গরু পাঁচদেউলি পাহাড়ের গোচারণ ভূমিতে চরিতেছিল। বেশ কথা। চরিতে চরিতে গাভীর এক বিস্তৃত বনজঙ্গলের প্রান্তদেশে আসিয়া পৌঁছায়। আচ্ছা, প্রকাশ যে এই সময় একটা বৃহদাকার ব্যাঘ্র জঙ্গল হইতে একটি গরুর ওপর লাফাইয়া পড়ে। বটে। অন্যান্য গরুগুলি পলাইয়া না যাইয়া একযোগে ব্যাঘ্রটিকে আক্রমণ করে। বাহ! গাভীগণের তীক্ষ্ণতার সিংহের আঘাত সহ্য করিতে না পারিয়া ব্যাঘ্রটি জঙ্গলের ভেতর পলাইয়া যায়। বহু গ্রামবাসী দূর হইতে এই গাভী দলের সমবেত আক্রমণ দেখিয়া বিস্মিত হইয়াছিল। বাহ বাহ, এইসব আস্তা কুড়ে পড়ে দিন কাটাচ্ছে বুঝি? বিরাজ মর্মান্তিক বিক্ষোভে কাগজটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এই কাগজের ব্যবসা, এর চেয়ে পান বিড়ির ব্যবসাও ভালো। খদ্দের জমাবার জন্যে নাকে এমন রসকলি কাটে যারা। একটা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমার এখানে কি বই আছে? কীরকম বই চাও? বই আছে? না। রাইমসের কোনো বই আছে? যে এম এর বা নাম শোনোনি? শুনেছি। নেহাত চাষাভুষো ছাড়া কেনা শুনেছে। তার কোনো বই কি আর এখানে পাবে? না, আমার কাছে সেসব কি আর থাকবে। অপ্রতিহত এই বিরাজ বলল, মানির কোনো বই নেই? মাথা নেড়ে বললাম, আমার এখানে দূর। ইকোনমিক্স নিয়ে তুমি এত ব্যস্ত কেন? তোমার কাব্যচর্চা তো ব্রিফ নিয়ে। বিরাজ গলা খাঁকড়ে ধমক দিয়ে বলল, বইখানার নাম শুনেছ? এই তো এইমাত্র শুনলাম। এর আগে শোনোনি? না। ইডিয়েট! এসব কী বই তাকে সাজিয়ে রেখেছো তাহলে? দেখো না। চশমাটা কপালে আটকে নিয়ে বিরাজ একখানা বই তুলে বলল, পোয়েট্রি। আর একখানা বই তুলে পড়ল, টেলস অফ মিস্ট্রি। আমার দিকে দাঁত খিচিয়ে ফিরে তাকিয়ে বলল, এটা কি? এরা শালা ভাইয়েরা একটা কিছু বুঝি না, মাস্তুতো ভাই। রাগে বিরক্তিতে গজগজ করতে করতে বিরাজ বই দুটোকে ঠেলে দিয়ে আর একখানা বই টেনে নিয়ে পড়ে বলল, অলিভার টুইস্ট, চার্লস ডিকেন্স। পরের বইখানা তুলে পড়তে পড়তে বলল, ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্স, এগুলো কি? নোবেল। আমার দিকে অত্যন্ত বীতশ্রদ্ধভাবে তাকিয়ে বলল, এ রত্নটি কে? গম্ভীরভাবে বললাম, কার কথা বলছো? এই যে যার ভোগের তালা দিয়ে তাকখানা সাজিয়ে রেখেছো। ডিকেন্স? হ্যাঁ, মাই হার্ট কি সিকনেস। ডিকেন্সের নাম শোনোনি বিরাজ? মানে তো শয়তান। দু তিন ধাপ পরে গিয়ে বিরাজ আর একখানা বই হাতে তুলে নিয়ে বলল, এখানা কি? ধীরে ধীরে পড়ল আনন্দমঠ, আরও পড়ল বঙ্কিমচন্দ্র। আমার দিকে তাকিয়ে বলল, হদ্দ করল বাড়ির মধ্যে প্যাদায় এসে। বইখানা অজ্ঞাতসারেই হাত থেকে পড়ে গেল বিরাজের। বইয়ের ওপর দিয়ে পাতলুন চালিয়ে নিয়ে অনেকক্ষণ সে তাকের আদ্যসাধ্য শেষ করে, এর কোনো খবর রাখো? অনেকক্ষণ তো বসলে বিরাজ। চা খাবে? এর আর এর মধ্যে বড্ড কষাকষি। 40 বছরের বন্ধুত্ব এবার বুঝি যায় টেঁসে। চা এনে দিই? বলতে বলতে অনেকখানি ধোঁয়া ছেড়ে জমকালো গোঁপজোড়া এবার সানিয়ে নিয়ে সাদা তালিমারা ছাতাটা মাথায় নিয়ে বিরাজ শ্রাবণের অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়ল। বিরাজের মতো এমন অমূল্য জিনিস সাব ডিভিশনের কোর্টে নষ্ট না হয়ে যায়। যদুনাথবাবু টাকা পয়সাওয়ালা লোক। বাপের বিপুল জমিদারি ছিল, অনেক খুইয়েছে, তবুও দেদার পড়ে রয়েছে। সারা জীবনের টিকিও এদিকে কেউ দেখেনি। কাশ্মীর থেকে সিমলা, সিমলা থেকে কাশী, এই ছিল তার পরিচিতি। এদিকে বড় একটা আসেননি। বুড়ো বয়সে অবশ্যই এখন দেশে এসে বসেছেন। সকালবেলা কোনো একটা ইলেকশন সম্পর্কে বাবার কাছ থেকে ভোটের জন্য যদুনাথবাবু এসে হাজির হলেন। বাবার সঙ্গে কথাবার্তা হওয়ার পর আমার ঘরে ঢুকে বললেন, কী করছো? কিছু না। বাড়িতে চুপচাপ বসে আছো বুঝি? একটা সিল্কের পাঞ্জাবি গায়ে, সিল্কের ওড়ানি, একমাথা সাদা চুল, তার উপর চিরুনির কোনো ব্যবহার নেই। খুব সাধারণ এলবার্ট জুতো পায়, ভালো করে বুরুশও করা নেই। মুখে আন্তরিকতার চেয়ে আগ্রহ বেশি। চোখ চতুর ও চিন্তাশীল। জীবন পণ্ড হলো না কৃতকার্য হলো সে বিষয়ে সমস্যা এখনও যেন শেষ হয়নি। মুখাবয়ের ওপর এরা একরকম ভাব, হৃদয়ে পরিকল্পনা ও উৎসাহের অভাব নেই। চেয়ারটা টেনে বসে আক্ষেপ করে মাথা নেড়ে বললেন, তোমাদের দেখে বড় দুঃখ হয় আমার। এই তো বিএ পাশ করেছো, বিএ না এমএ? বেশ বেশ। তাহলে তো গাজন আরও চমৎকার, কুড়িয়ে বাড়িয়ে বয়সও। তোমার বাবা বললেন 34। বিয়ে করেছো, সন্তান রয়েছে, অথচ একটা মুটের যা সম্বল,
তাও তোমার নেই। একটা চুরুট জ্বালিয়ে বললেন, দিনান্তে 2 পয়সা নিজের বলে খরচ করতে পারো? কি আক্ষেপের কথা। চাকরি খুঁজছ? হ্যাঁ, এবার যাব কলকাতায়। কবে? এই সপ্তাহখানেকের মধ্যে। কি চাকরি পাবে দেখি। মিছে কেন কলকাতায় ফোপর দালালি করতে যাও? তুমি মনে করছো আমি একা এমএ পাশ করে বসে আছি? এমন 80,000 ছেলে তোমার মতো বাংলাদেশের পথে ঘাটে ঘুরছে। একটা ছাগল সারাদিন চড়ে যে ঘাসটুকু পায় তাও জোটে না। চুপ করে ছুলাম। খানিক ধোঁয়া ছেড়ে বললেন, মিছিমিছি নিজেকে ঠকিও না। সে যাদের শ্বশুর সম্বন্ধী থাকে তাদের চাকরি জোটে। এ কাঠামে তোমার কিছু হবে না। একটা টেকনিক্যাল কিছু শেখো। কোনো জবাব দিলাম না। শিখে এসো। টাকা নেই। বেশ, তাহলে ব্যাংকিং শেখো না, তাও টাকা নেই। আচ্ছা, তাহলে নিরিবিলি বসে দর্জিগিরি শেখো না কেন? খানিকটা ধোঁয়া ছেড়ে বললেন, কিংবা ডিমের ব্যবসা করতে পারো, ছোট ডিমের। পোলট্রি ফার্মিং? সে তো বড় কথা হলো। এক নিঃশ্বাসে মগডালে পড়ে বসতে বলি না। আমার অবশ্য একটা কথা অনেক সময় মনে হয়েছে, এই যে যদি কোনো ভদ্রলোকের ছেলে দেশ গায়ে এসে দুধের ব্যবসাটা ধরে, তাহলে টাটকা দুধও খেতে পারি। চাকরির সমস্যাটাও খানিকটা মিটে যায়, কি বলো? দেখলে হয়। ভ্রুকুটি করে হেসে বললেন, আরে দূর, আজকালকার শিক্ষা দীক্ষা পেয়ে ভদ্রলোকের ছেলেরা যত চশমখোর চামার হয়েছে। ছোট লোকরা কি আর তত হয় রে ভাই? না হয় জৌলো দুধ দিচ্ছে, কিন্তু তোমরা ব্যবসা শুরু করলে পিটুলি গোলা খেতে হবে। চুরুটের খানিকটা ছাই ঝেড়ে ফেলে বললেন, তাছাড়া গরুর যত্ন আমরা জানি কোন লোক। ধবলি কমলা মঙ্গলি বলেই যত আদর করি। বিলেতের একটা কষাইও আমাদের চেয়ে দেখবে মিল্ক কোম্পানির বিজ্ঞাপনের পাশে গরুর ছবিগুলো। কিংবা যে কোনো বিলেতি কনডেন্সড মিল্ক কোম্পানির ইতিহাস পড়ে দেখতেই পারো। আমাদের মতো তেঁতুলের খোসা আর হাঁসের ডিমের ছোলা খোলা ফোলা দেয় না। কী সব প্রাইজ পেয়েছে শুনেছ? মাথা নেড়ে বললাম, না। খবর কিছু রাখো না দেখছি। কেবল উদয়শঙ্করের নাচ দেখবার জন্য? আরে ধ্যাত্তেরি, আর শিবনিত্য, শিবচক্ষু। আমার দিকে তাকিয়ে বললেন, ডাইভারতে যে রয়্যাল শোষ হয়, ডারবাই বলতেই ভেবেছ হয়তো রেশের কথা। না, তাই নয়। রয়্যাল শোর এসেছে ঢের বড় জিনিস। সেখানে এবার গাভিগুলো 6টা অ্যাওয়ার্ড পেয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার, চ্যালেঞ্জ কাপ আরও 37টা। চক্ষু স্থির করে আমার দিকে তাকালেন, বললেন, এখন হাজার হাজার লক্ষ লক্ষ শের দুধ দেওয়া হচ্ছে। আর সে দুধ কি খেতে লাগে সের হুইস্কির মতো। চুরুটটা নিভে এসেছিল। হাতে রেখে যদুনাথবাবু বললেন, মোটর ভেহিকলস ডিপার্টমেন্টে কত মোটর পারমিট হয়েছে হিসেব রাখো? না। বাঁ হাতের 5টা আঙুল তুলে বললেন, 5,000 প্রাইভেট কার, 2,000 ট্যাক্সি, 1,000 বাস। চুরুট জ্বালিয়ে নিয়ে বললেন, বাংলাদেশের পথে ঘাটে এইসব ছুটছে। কত ড্রাইভার দরকার হয় ভেবে দেখো তো। মোটর ড্রাইভারই শিখে নাও। ভাবছিলাম, যা পাবে তাতে 10টা মাস্টারমশাইকে গিলে ফেলতে পারবে। এটা হীন কাজ বলে ভাবছ? স্কুল কলেজের ছেলেদের কাছ থেকে মাস্টারমশাইরা যা সম্মান পান, তার চেয়ে ঢের বেশি সম্মান পাবে। ধীরে ধীরে চুরুট টানতে লাগলেন। চুরুটে একটা টান দিয়ে আমার দিকে তাকিয়ে, না হয় জমি চাষ করো, লাঙল ধরো, হলধরের মতো, ক্যালকাটা ইউনিভার্সিটিকে জলে ফেলে দাও। জমি ঢের কিনতে হয়। কালেক্টরের সঙ্গে গিয়ে দরবার করো, 200 বিঘে চর লিখে দেবেন চাষবাস করার জন্য। একবার গিয়েছিলাম, তারপর শুনলাম ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। কুছ পরোয়া নেই, তোমাদের এই ঘরদোরের চারিদিকে 8 বিঘে জমি হবে তো। মা সর্বমঙ্গলার নাম নিয়ে শুরু করে দাও। চুরুটে এক টান দিয়ে বললেন, দাঁড়াও, তোমাকে বাতলে দিচ্ছি আমি। চুরুটটা ফেলে দিয়ে পকেট থেকে আরেকটা চুরুট বার করে বললেন, 50 বছরই তো এসব করলাম বসে বসে মাথার ঘাম পায়ে ফেলে। মিথ্যা আশ্বাস দিয়ে তোমাকে লাভ নেই বাছা। তুমি আমার বন্ধুর ছেলে। অন্তত 50 একর আবাদি জমি যদি না জোগাড় করতে পারো, চাষবাসের কাজে কোনো হাত দিয়ে কোনো ফয়সলা নেই। তা যদি জোগাড় করতে পারো তাহলে পেটে ভাত খেয়ে থাকতে পারবে। পকেট থেকে দেশলাই বার করে বললেন, কিন্তু জমি পেলেই তো হলো না, শুধু আরও 2,000 মূলধন লাগবে। দেশলাইয়ের গায়ে একটা কাঠি ঘষতে ঘষতে বললেন, পরে যদি 100 একর জমি আর 4,000 টাকা ক্যাপিটাল জোগাড় করতে পারো, তাহলে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করলে স্ত্রী সন্তান নিয়ে বেশ তোয়াজেই থাকতে পারবে।
কাঠিটা জ্বালতে না জ্বালতেই নিভে হাতের থেকে পড়ে গেল। আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু 10-20 একর জমিতে কিছু কাজ হবে না, তা তোমাকে অনেক আগেই বলে রাখছি। 10 একর জমি নিয়ে একজন আনাড়ি হয়তো বড় জোর 15-20 টাকা সংস্থান করতে পারবে, একজন ঘুঘু পারবে হদ্দ 50 টাকা। কিন্তু তাও যদি ধরো বন্যা বা অনাবৃষ্টি হয় বা অজন্মা, তাহলে তো গেলই। ভগবান আমাদের নিয়ে খেলা করতে ভালোবাসেন, এত বড় সৃষ্টি ফাঁদিয়ে বসে কি করবেন বা তার? কাজেই কখনো আকাশ থাকে শুকিয়ে, কখনো পৃথিবী যায় ডুবে। আর একটা কাঠি জ্বালাতে চেষ্টা করলেন যদুনাথবাবু, সেটাও নিভে গেল। কাজেই টাকার জোর থাকা চাই, অন্তত 1-1.5 লাখ টাকা মজুদ না থাকলে জমি নিয়ে খেলা করা বিড়ম্বনা। তার চেয়ে পরস্ত্রী নিয়ে আর কি করাও ঢের নিরাপদ। এই কথাটা তোমাদের আমি বুঝিয়ে দিতে চাই। একদল ছেলে খেঁকিয়ে উঠেছে ভাদ্র মাসে কুত্তার মতো, জমি চাষ করে তারা বড়লোক হবে, পারবে? এবার ভালো করে কাঠি জ্বালিয়ে চুরুট জ্বালিয়ে নিলেন যদুনাথবাবু। বললেন, ও রোজ 11 ঘন্টা কাজ করতে পারবে? যদি বলি লাঙল ধরো 16 ঘন্টা, তাহলে তো আচ্ছা, লাঙল না ধরে 16 ঘন্টা। যেসব কিষাণ খাটাচ্ছ তাদের কাজকর্ম তদারকি করতে হবে, তাদের কাছ থেকে 16 আনা কাজ আদায় করে নিতে হবে। অন্তত 10-15 বছরের মধ্যে নোবেল বা নারীর মুখ দেখতে পারবে না, থিয়েটারে যেতে পারবে না, বায়োস্কোপ দেখবার জো নেই, বাপ মা ভাই বন্ধু স্ত্রী প্রণয়নে উচ্ছন্ন গেলেও ভ্রুক্ষেপ করতে পারবে না। সৃষ্টির বিধাতা যেমন হৃদয়হীন অনন্য কর্ম অক্লান্ত ও ধূর্ত, তেমনি করে তোমাকেও জমি পাহারা দিয়ে বেড়াতে হবে। নিস্তব্ধ হয়ে বসেছিলাম দুজনে। দেখো যদি পারো, অনেক ছোকরাকে দেখেছি বসেক জ্যৈষ্ঠের ঝাঁঝা আগুনের মধ্যে 10 বার ঘন্টা, একটা শয়তানেও পারে না। কিন্তু সেই ধগলটাই জমির পেছনে খাটাতে বললে তাদের চোখের তারা কপালে ওঠে এমনই। চুরুটে একটা টান দিয়ে বললেন, দিনকাল ছিল তখন আমার, চোদ বৈশাখে রোদে 10 ঘন্টা 20 ঘন্টা করে আমি খেটেছি। থার্মোমিটারে তখন 170 ডিগ্রি। চুলের ভেতর আঙুল চালাতে চালাতে যদুনাথবাবু বললেন, সূর্য না উঠতেই বেরিয়ে পড়তাম, ফিরতাম যখন আকাশে বাদুড় চড়ে। কোথায়? বললাম যে। সেখানে গিয়ে কী লাভ আপনার? লাভ ছিল, অমানসিক ব্যবসায়ী ছিলাম না শুধু। একটু চুপ থেকে বললেন, জীবনের মনুষ্যত্বের দিকটাও একেবারে ভুলে যেতে চেষ্টা করিনি আমি। ছুরুটে টান দিয়ে বললেন, থাক, এই তো 70 করলাম, এখন নিদেন 12 ঘন্টা খাটতে পারি। একটু হেসে বললেন, অবশ্য বসে গিয়ে রোদ এখন আর সহ্য হয় না। আরও খানিকক্ষণ নিস্তব্ধ থেকে বললেন, কুমায়ুন পাহাড়ে চলো, যাদের এদিকে রুজি আছে ভারী আনন্দ পাবে তারা। নিভে গিয়েছিল চুরুটটা, জ্বালিয়ে নিয়ে বললেন, কিন্তু এতে ক্যাপিটাল লাগে আরও ঢের বেশি। কুমায়ুনে কি ফল হয়? আপেল হয়, পেয়ারা হয়, অবশ্য বিশেষ সুবিধার না। সবচেয়ে কাছে, তাও পাহাড় থেকে প্রায় মাইল 40 দূরে, পথঘাট খারাপ, বর্ষাকালে হাঁপুস্যকে কান্না আসে, কিন্তু তবুও ফলের বাগান যখন তৈরি হয়ে ওঠে, বাংলার ধান ক্ষেতের দিকে তাকিয়ে যা সুখ, তার চেয়েও ঢের বেশি আনন্দ ও তৃপ্তি। এদেশের ধান ক্ষেতের শোভাও কি কম? ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে, ছেলেবেলা থেকেই দেখছি কি না। কিন্তু সেই সময় থেকে তারও ঢের আগের থেকে এই ধান ক্ষেতগুলোর রহস্য ও বিচিত্রতা কী যে গভীর হয়ে ছড়িয়ে রয়েছে, আমি তো জন্ম জন্ম এগুলোর দিকে তাকিয়ে থাকতে পারি। তাই থেকো, তোমাকে দিয়ে ব্যবসা হবে না। যদুনাথ বলে চললেন, পোস্ট অফিসের সঙ্গে ব্যবস্থা করে যদি কুমায়ুন থেকে মোরব্বা করার ফল যেমন কুলুর থেকে ভিপিপি সিস্টেমে করা হয়, তাহলে অবশ্য সুবিধা আছে ঢের। একটু চুপ থেকে বললেন, কিন্তু এসব কাজ বেদখল করে নেবে বাঙালি তো দূরের কথা, পশ্চিমীরাই কিছু করে উঠতে পারে কিনা সন্দেহ। চুরুটের ছাই খানিকটা ঝেড়ে ফেলে যদুনাথবাবু বললেন, এখানে যেমন চর দিচ্ছিল কুমায়ুন পাহাড়ে, তেমন যদি জমি দেয়, তাহলেও জমি তৈরি করে একটা বাগান খাড়া করতে খেদ্দায় হাতি ধরার চেয়েও ঢের বেশি টাকা ও হেফাজত। খানিকটা নীল ধোঁয়া উঠছিল। ছোটোখাটো একটা বাগান যদি তৈরি করে নেওয়া যায়, 20 একর মতো বেশ তোয়াজ করা যায়, যদি গাছে যদি উপযুক্ত মতো ফল ধরে, তাহলে একর বাবদ মাসে 200 টাকা আসতে থাকে। একটু নিস্তব্ধ থেকে বললেন, আবার যাব ভাবছি, টাকার জন্যে না হলে পাটের ব্যবসায় টাকা ঢালতাম। কুমায়ুনে আমার সেই কাল বিধবার মতো বাগানটার গন্ধে গন্ধে জীবনের বাকি কটা দিন কাটিয়ে দিতে ইচ্ছা করে। দাঁত মুখ খিচে ভেঙচি দিয়ে বললেন, আরও তাহলে তো কত জিনিসই করতে হয়। বিধাতা তো 15টা জীবন দেননি, দিয়েছেন একটা, অথচ 200টা জীবনের কামনা ও
চরিতার্থতা এরই ভেতর গুদামজাত করতে হবে। মানুষের কি আর হাঁপ ফেলার সময় আছে? কিন্তু শেষ পর্যন্ত ছাই আর ধুলো, পথে পথে ব্যর্থতা মারিয়ে চলা। চুরুটটা মুখের কাছে তুলে নিয়ে বললেন, এই তো আবার মিউনিসিপ্যাল ইলেকশনের জন্য ভোট কুড়িয়ে বেড়াচ্ছি। মাঝে মাঝে দপ করে মনে হয় কুমায়ুনে গেলে হতো না? আমার সেই বাগানটা, সেই। মাথা নেড়ে বললেন, ভগবান নির্বাণ দেননি, দিয়েছেন স্মৃতি, ভালোবাসা। সমুদ্রের মতো আকাঙ্ক্ষা দিয়েছেন, কিন্তু দেহটাকে তৈরি করেছেন 2 রত্তি ঘুণ দিয়ে। এই যা, চুরুটটা নিভে গেল। পুনরায় জ্বালিয়ে নিয়ে বললেন, তা কুমায়ুনে আমি তোমাদের যেতে বলি না, মোটা খাও না, জমিদারিও ভোগ করো না, সহাসিনী নদীও নেই, সে 1.5 টাকার শ্রাদ্ধ ভাই। সেই বাগানে গিয়ে ফলের বাগান তৈরি করা অত্যন্ত 30 একর আন্দাজ জমি কিনতে হয়, বাড়ি তৈরি করতে হয়, ক্ষেত তৈরি করতে হয়, কমপক্ষে 1000-2 অন্তত ফলের চারা লাগিয়ে দিতে হয়। চুরুটে একটা টান দিয়ে বললেন, তারপর সেই পরাণ কথার রাজকন্যাকে পোষো ফল ধরতে ধরতে 8-10টা বছর কেটে যাবে, মনে হবে যেন জেলে রয়েছে চুরুটটা ছুঁড়ে ফেলে দিয়ে। কিন্তু মনের অবস্থাতে নিজেকে না মুখ করে বাঁচো যদি, তাহলে দুনিয়ার দালাল মুখ তুলে চাইবেন বই কি। ফকিরের কান্নায় তিনি হার্ট ফেল করেন না, ভিটের ঘুঘুর কষ্টে প্রাণ টনটন করে ওঠে না তার। ফকির সাজা না ঘুঘু সাজা পৃথিবীকে যদি উপভোগ করতে চাও, তাহলে সৃষ্টির স্রোতের ভেতরকার অক্লান্ত সুবিধাবাদ ও অশ্রাব্য আত্মপরতাকে মন প্রাণ দিয়ে গ্রহণ করতে শেখো। ভগবানও আশীর্বাদ করবেন, নারীও হাতের পুতুল হবে। দূর থেকে দূরে সরে যায় অন্তর্গত পৃথিবীর সুনিশ্চয় ঘন পরিচয়। প্রত্যাবর্তনের পথ নিঃশেষে মুছে কীর্তি, সফলতা আর উদ্যমের বিপুলতা নিয়ে নির্বাসনের এক নিরন্দ বলয় কাছে আসে। কারুবাসনের লয়, নিরন্দ বলয়। ধন্যবাদ। গল্প বা উপন্যাস যাই বলবেন, এখানেই সমাপ্ত।